আচ্ছা, ঘুমিয়ে হাঁটার জগৎটা ঠিক কতটা অদ্ভুত হতে পারে? চলুন আজ এক অবিশ্বাস্য সত্যি ঘটনার ভেতর দিয়ে এই রহস্যটা একটু বোঝার চেষ্টা করি। ঘটনাটা কেনেথ পার্কসকে নিয়ে। একবার ভাবুন, ১৯৮৭ সালের এক শান্ত রাত হঠাৎ করেই সবকিছু বদলে গেল। কেনেথ ২২ কিলোমিটার গাড়ি চালিয়ে সোজা চলে গেলেন তার শ্বশুর বাড়িতে, আর সেখানে গিয়ে তিনি তার শাশুড়িকে খুন করলেন আর শ্বশুরকে মারাত্মকভাবে জখম করলেন। কিন্তু আদালতে তার পক্ষ থেকে যে সাফাইটা দেওয়া হলো সেটা ছিল একেবারেই অবিশ্বাস্য। তার আইনজীবীরা বললেন, কেনেথ যখন এই ভয়ঙ্কর কাজটা করছিলেন তখন তিনি নাকি জেগেই ছিলেন না, ছিলেন গভীর ঘুমে। কি করে সম্ভব? এখানেই তো লুকিয়ে আছে এই পুরো গল্পের আসল রহস্য। তো চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে দেখব সেই অসম্ভব অপরাধের ঘটনাটা, তারপর জানব ঘুমন্ত মস্তিষ্কের পেছনের বিজ্ঞানটা, খুঁজে বের করব এর কারণ আর প্রচলিত ভুল ধারণাগুলো। এরপর দেখব আদালতে এর কী পরিণতি হয়, আর সব শেষে জানব এর বিপদ আর বাঁচার উপায়গুলো। আচ্ছা, তাহলে শুরু করা যাক কেনেথ পার্কসের সেই মামলার ভেতরকার ঘটনা দিয়ে, যে ঘটনাটা শুনলে মনে হবে এ তো এক আস্ত রহস্য। ১৯৮৭ সালের ২৩শে মের রাত কেনেথ পার্কস টিভি দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছেন টেরও পাননি। মাঝরাতে হঠাৎ উঠলেন, সোজা গাড়িতে গিয়ে বসলেন আর ২২ কিলোমিটার ড্রাইভ করে চলে গেলেন শ্বশুরবাড়ি। সেখানে গিয়ে তিনি তার শাশুড়িকে হত্যা করেন আর শ্বশুরকে গুরুতর আহত করেন। আর সবচেয়ে অবাক করা ব্যাপার, এরপর তিনি নিজেই পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করলেন, অথচ তার নিজের হাতে যে গভীর ক্ষত সেদিকে তার কোনো খেয়ালই ছিল না। কিন্তু প্রশ্নটা হলো, এটা কি করে সম্ভব? একজন মানুষ ঘুমের মধ্যে এত কিছু করতে পারে? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে বিজ্ঞানের মধ্যে। চলুন ঘুমিয়ে হাঁটার পেছনের বিজ্ঞানটা একটু দেখে নেওয়া যাক। মেডিকেল টার্মে ঘুমিয়ে হাঁটাকে বলে সোমনাম্বুলিজম, মানে এটা এমন একটা অবস্থা যখন একজন মানুষ গভীর ঘুমের মধ্যেই হাঁটা চলার মতো বেশ জটিল সব কাজ করে ফেলতে পারে। দেখুন, আমাদের ঘুম কিন্তু কয়েকটা ধাপে হয়। প্রথমে আসে NREM বা নন র্যাম ঘুম, যার আবার ৩টে স্টেজ। প্রথম দুটো স্টেজ হল হালকা থেকে মাঝারি ঘুম, কিন্তু ৩ নম্বর স্টেজ, যেটাকে N3 বলে, সেটা হলো সবচেয়ে গভীর ঘুম। আর এই ঘুমিয়ে হাঁটার ঘটনাগুলো ঘটে ঠিক এই N3 স্টেজেই। এরপর আসে REM ঘুম, মানে যে পর্যায়ে আমরা স্বপ্ন দেখি। এনআরএম আর রেম ঘুমের মধ্যে একটা বিরাট পার্থক্য আছে। এনআরএম ঘুমের সময় আমাদের শরীর নড়াচড়া করতে পারে, কিন্তু রেম ঘুমের সময়, মানে যখন আমরা স্বপ্ন দেখি, তখন আমাদের শরীরটা প্রায় প্যারালাইজড বা অবশ হয়ে থাকে। এটাকে বলে মাসেল অ্যাটোনিয়া। এটা হয় যাতে আমরা স্বপ্নের ঘরে হাত পা ছুটতে না পারি। কিন্তু এনআরএম ঘুমের সময় যেহেতু এই ব্যাপারটা থাকে না, তাই একজন মানুষ চাইলেই উঠে হাঁটতে পারে, এমনকি আরও জটিল কাজও করতে পারে। তাহলে আসল প্রশ্নটা হলো, মানুষ ঘুমিয়ে হাঁটে কেন? চলুন এবার এর পেছনের কারণগুলো আর এটা নিয়ে আমাদের মধ্যে যেসব ভুল ধারণা আছে সেগুলো একটু ভাঙা যাক। ঘুমিয়ে হাঁটার সময় মানুষের আচরণ কিন্তু নানা রকমের হতে পারে। কিছু তো রীতিমতো অবাক করার মতো, যেমন ধরুন শিল্পী লি হ্যাডউইনের কথা। তিনি নাকি শুধু ঘুমের মধ্যেই অসাধারণ সব ছবি আঁকতে পারেন, জেগে থাকলে একদমই পারেন না। আবার রবার্ট উড নামের একজন তো ঘুমের মধ্যে রীতিমতো শেফ হয়ে যান, রান্নাও করে ফেলেন। এমনকি আমাদের ক্রিকেটার শচীন টেন্ডুলকারও তার কেরিয়ারের শুরুতেই ঘুমের মধ্যে হাঁটতেন বলে জানা যায়। আসলে ঘুমিয়ে হাঁটার পেছনে জেনেটিক্স বা বংশগতির একটা বড় হাত আছে। একটা ইন্টারেস্টিং রিসার্চে দেখা গেছে, যদি বাবা মায়ের কারোরই এই অভ্যাস না থাকে, তাহলে সন্তানের ক্ষেত্রে এর সম্ভাবনা থাকে প্রায় 22.5%। কিন্তু বাবা বা মায়ের মধ্যে যদি একজনের থাকে, তাহলেই সম্ভাবনাটা বেড়ে প্রায় 47% হয়ে যায়। আর যদি দুজনেরই থাকে, তাহলে তো কথাই নেই, সম্ভাবনাটা প্রায় 62%-এ গিয়ে দাঁড়ায়। জেনেটিক্স তো একটা কারণ বটেই, কিন্তু এর বাইরেও কিছু ট্রিগার আছে যা ঘুমিয়ে হাঁটার প্রবণতা বাড়িয়ে দিতে পারে। যেমন ঠিকমতো ঘুম না হওয়া, মানে স্লিপ ডিপ্রিভেশন, বা খুব বেশি স্ট্রেস। অনেক সময় স্লিপ অ্যাপনিয়ার মতো সমস্যা বা কিছু নির্দিষ্ট ওষুধ যেমন সিডেটিভস বা অ্যান্টিডিপ্রেসেন্টসও এর কারণ হতে পারে। আর বাচ্চাদের ক্ষেত্রে জ্বর হলেও কিন্তু এটা হতে দেখা যায়। আচ্ছা, এবার ফেরা যাক সেই আইনি প্যাচে। যখন একজন মানুষ ঘুমের মধ্যে, মানে তার নিজের অজান্তেই কোনো অপরাধ করে ফেলে, তখন আইন তাকে কিভাবে দেখে? এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন।
আদালতে ঘুমিয়ে হাঁটার অজুহাত প্রমাণ করা কিন্তু ভীষণ কঠিন একটা কাজ। যেমন কেনেথ পার্কসের কেসে তার অপরাধের পেছনে কোনো মোটিভ বা উদ্দেশ্য খুঁজে পাওয়া যায়নি, আর তিনি সাথে সাথে সবটা স্বীকারও করেছিলেন। তাই আদালত তাকে নির্দোষ বলে রায় দেয়। কিন্তু অন্যদিকে ১৯৯৭ সালের স্কট ফ্যালেটারের কেসটা দেখুন। সে তার স্ত্রীকে খুন করার পর অস্ত্র আর রক্তমাখা জামাকাপড় লুকিয়ে ফেলেছিল। তার কাজে একটা পরিকল্পনার ছাপ ছিল, তাই আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আর এই ধরনের আইনি প্রতিরক্ষা কিন্তু শুধু এক আধাটা দেশেই সীমাবদ্ধ নয়। যেমন ধরুন আমাদের পাশের দেশ ভারতেই ১৯৫৭ সালের পাপাথি আম্মাল মামলাতে রায় দেওয়া হয়েছিল যে যদি প্রমাণ করা যায় কেউ সত্যিই ঘুমিয়ে হাঁটছিলেন, তবে সেটাকে অসুস্থ মানসিক অবস্থা হিসেবে ধরে বিশেষ আইনি ছাড় দেওয়া যেতে পারে। তাহলে এখন প্রশ্ন হলো, এই ঘুমিয়ে হাঁটার বিপদগুলো ঠিক কী, আর এর থেকে নিরাপদ থাকার উপায় বা কী? চলুন এবারে প্র্যাকটিক্যাল দিকগুলো নিয়ে একটু কথা বলা যাক। ঘুমিয়ে হাঁটার বিপদটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যিনি হাঁটছেন তার নিজের জন্য। ভাবুন তো, ঘুমের মধ্যে ঘরের আসবাবপত্রে ধাক্কা খাওয়া, সিঁড়ি বা ব্যালকনি থেকে পড়ে যাওয়া, এমনকি সোজা রাস্তায় চলন্ত গাড়ির সামনে চলে যাওয়ার মতো ভয়ঙ্কর দুর্ঘটনাও ঘটে যেতে পারে। যাদের এই সমস্যা আছে তাদের জন্য পরিবেশটা নিরাপদ করা খুব জরুরি। যেমন দরজা জানালা ভালো করে লক করে রাখা, ঘর থেকে ধারালো জিনিসপত্র সরিয়ে ফেলা, সিঁড়িতে সেফটি গেট লাগানো, এগুলো খুব দরকারি। আর যদি কখনো কাউকে ঘুমিয়ে হাঁটতে দেখেন, তাকে ঝাঁকিয়ে জাগানোর চেষ্টা করবেন না, বরং খুব আলতো করে তাকে বিছানায় ফিরিয়ে নিয়ে যাওয়াই সবচেয়ে নিরাপদ উপায়। ব্যাপারটা শুনতে যতটা অদ্ভুত লাগে, এটা কিন্তু ততটাও বিরল নয়। একটা সমীক্ষায় দেখা গেছে সারা পৃথিবীতে প্রায় 6.9% মানুষ তাদের জীবনে অন্তত একবার হলেও ঘুমিয়ে হাঁটার অভিজ্ঞতা লাভ করেন, মানে প্রতি ১০০ জনে প্রায় ৭ জন। সব শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, যদি আমাদের শরীর, আমাদের মন বা চেতনাকে ছাড়েই এত সব জটিল কাজ করে ফেলতে পারে, তাহলে মানুষের এই যে চেতনা বা কনসিয়াসনেস, এর আসল প্রকৃতিটা ঠিক কী? এটা আমাদের নিজেদের সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করে।